জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে না? ওকে। দেখেন, আজকে আমরা টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিডের উপর প্রথম ক্লাসটা করব। এই অধ্যায় থেকে মোটামুটি আমরা 4টা ক্লাস করব, 4টার মতো ক্লাস করব। সো আজকের প্রথম ক্লাস। ওয়ালাইকুম সালাম। দেখেন, টাইম, ডিস্টেন্স, স্পিডের বেসিক যেই সূত্রগুলা বা বেসিক যেই ফর্মুলাগুলা, এগুলো আমরা ছোট থেকেই পড়ে আসছি বা এগুলো আমরা ছোট থেকেই জানি। ঠিক আছে? তারপর আমি আবার একটু একটু স্মরণ করায় দিই যে এখানে মূলত আপনাকে ঘুরে ফিরে বারবার 3টা জিনিস জিজ্ঞাসা করবে। ঘুরে ফিরে 3টা 4টা জিনিসই জিজ্ঞাসা করবে, এর বাইরে কোনো কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না। আর কিছু নতুন জিনিস আসবে সামনে হয়তো, সেগুলো যখন যে প্রশ্নে যে কনসেপ্ট আসবে তখন আমি সেটা আলোচনা করে দিব। তা আলাদা করে আলোচনা করার কিছু নেই। দেখেন, আমাদেরকে এখানে ম্যাক্সিমাম টাইমে বলবে যে কোনো একটা জিনিসের ডিস্টেন্স বের করতে। ঠিক আছে? এই ডিস্টেন্স যখন বের করতে হবে তখন কিভাবে বের করা লাগে? এই যে স্পিডের সাথে টাইমকে গুণ করতে হয়। স্পিডের সাথে টাইমকে গুণ করলে আপনি ডিস্টেন্স পাবেন। আবার কখনো কখনো আপনাকে স্পিড বের করতে বলবে, যে স্পিড বের করেন। সো স্পিড বের করার সূত্র হচ্ছে, আপনি যদি ডিস্টেন্সকে, আপনার যে দূরত্বটা আছে অর্থাৎ যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সকে যদি আপনি টাইম দিয়ে ভাগ করে দেন তাহলে আপনি স্পিড বের করতে পারবেন। আবার কখনো কখনো আপনাকে টাইম বের করতে বলবে যে টাইমটা কত, এটা বের করেন। সো টাইম বের করতে গেলেও সেম, যে আপনি ডিস্টেন্সকে আপনার স্পিড দিয়ে ভাগ করে দিবেন, তাইলে আপনি টাইম বের করতে পারবেন। এবং এখানে স্পিডের সাথে আরেকটা বিষয় মানে জড়িত, সেটা হচ্ছে এভারেজ স্পিড। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় বা সবচেয়ে বেশি প্রশ্ন দেয় যে এভারেজ স্পিড কীভাবে বের করতে হয়। ঠিক আছে? এভারেজ স্পিড বের করার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে 2 × x × y ডিভাইডেড হচ্ছে x+y। এখানে এক্স মানে হচ্ছে, ধরে নেন যে মানে যাওয়ার সময়ের গতিবেগ, আর ওয়াই মানে ধরে নেন যে ফেরত আসার সময়ের গতিবেগ। ঠিক আছে? অর্থাৎ একটা যানবাহন যখন যাবে তখন তার গতিবেগ যেটা হবে সেটাকে আমরা এক্স ধরতে পারি। আবার একটা যানবাহন যখন আবার পূর্বের স্থানে ফেরত আসবে, তখন সেই ফেরত আসার সময়ের যে গতিবেগ সেটাকে আমরা ওয়াই ধরবো। সো এই জন্য বলতেছি যে 2 × x × y ডিভাইডেড x+y। এটা করলে এভারেজ স্পিড বের হয়ে যাবে। এভারেজ স্পিড আরও একটা ভাবে বের করা যায়, মানে দুইটা সূত্র দুইটা জায়গায় ব্যবহার হবে। কোন কোন জায়গায় ব্যবহার হবে এটা ম্যাথ করার সময় আমরা দেখায় দেব। ঠিক আছে? আরেকটা জায়গায় বের করা যায়, সেটা হচ্ছে আপনার টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্সকে যখন আপনি টোটাল টাইম দিয়ে ভাগ করে দিবেন, টোটাল টাইম দিয়ে ভাগ করে দিবেন, তখন আপনার এভারেজ স্পিড আপনি বের করতে পারবেন। এইটা কখন ব্যবহার হবে? যে ধরেন যদি কোনো প্রশ্নে মানে গতিবেগ না দেয়া থাকে, শুধু দেয়া থাকে যে এত কিলোমিটার বা এত মাইল ডিস্টেন্স আপনি অতিক্রম করছেন এত ঘন্টা সময়ে, তাহলে আপনার গড় গতিবেগ কত। অর্থাৎ যখন শুধুমাত্র দূরত্ব আর সময় দেয়া থাকবে, তখন এভারেজ স্পিড বের করার জন্য এই সূত্র, যে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দিলে এভারেজ স্পিড বের হবে। আর যখন দেখবেন যে কোনো প্রশ্নে দেখা যাচ্ছে যে আমার যাওয়ার সময়ের গতিবেগ এত, আমার ফেরত আসার সময় গতিবেগ এত, তখন যদি এভারেজ স্পিড বের করতে বলে, তখন আপনি এভাবে বের করবেন যে 2 × x × y ডিভাইডেড x+y। ঠিক আছে? মূলত এই জিনিসগুলাই জিজ্ঞাসা করবে। আর এখানে রিলেটিভ স্পিডের কিছু বিষয় আছে, এগুলো যখন আমরা যে ম্যাথটা করব তখন আমরা সেটা আলোচনা করে দিব। ঠিক আছে? যে কনসেপ্টগুলো বাকি থাকবে সেটা মানে ম্যাথ আসলে সেটা আলোচনা করে দিব, আগে আলোচনা করার দরকার নাই, মাথায় থাকবে না। কারণ এই অধ্যায়টা এমনিতে অনেকের কাছে কঠিন লাগে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যায়। দেখেন, আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। 1 নম্বরে কি বলা হচ্ছে, যে এ মোটরসাইক্লিস্ট রোড টু ওয়ার্ক অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 15 miles per hour and returned home along the same route at an average speed of 45 miles per hour. If his entire traveling time was 1 hour, what was the total number of miles in the round trip? What was the total number of miles in the round trip? দেখেন, এখানে ওই আপনাকে গড় গতিবেগের কথাই জিজ্ঞাসা করছে।
ঠিক আছে? যে আপনি ধরেন যে আহ, ঢাকা থেকে বগুড়া চিটাগাং যাচ্ছেন, কথার কথা, যাওয়ার সময় আপনি 15 মাইল/আওয়ার বেগে গেছেন। আবার যখন আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরত আসছেন, তখন আপনার গতিবেগ ছিল কত? 45 মাইল/ঘন্টা। সো আপনার এই যাওয়া এবং আসা মিলে টোটাল সময় ব্যয় হয়েছে কত? 1 ঘন্টা সময় ব্যয় হয়েছে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ মাইলস ইন দ্য রাউন্ড ট্রিপ। তাহলে এই ট্রিপে আপনি টোটাল কত মাইল পথ ট্রাভেল করছেন বা হ্যান তেন এগুলো জিজ্ঞাসা করছে। ঠিক আছে? মূল কথা কিছুক্ষণ আগেই বলছি যে যদি আপনার যাওয়ার সময়ের গতিবেগও দেয়া থাকে, যে যাওয়ার সময়ের গতিবেগ হচ্ছে আপনার এত, ফেরত আসার সময়ের গতিবেগ এত, তাহলে আপনার এখানে গড় গতিবেগটা কত? যাওয়ার সময় আলাদা, ফেরত আসার সময় আলাদা, গড়ে কত সেটা বের করেন আগে। আগে গড় কত সেটা বের করেন। তাহলে গড় গতিবেগ আমরা বলছি যে গড় গতিবেগ বের করার সময় কি সূত্র প্রয়োগ করতে হবে? এই যে 2 যাওয়ার সময়ের গতি, যাওয়ার সময় গতি কত ছিল? 15 ছিল, গুণন ফেরত আসার সময়ের গতি, ফেরত আসার সময়ের গতিবেগ কত ছিল? 45 ছিল। নিচে কি করতে হবে? এই দুইটাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ 15-র সাথে 45-কে যোগ করে দিতে হবে। তো দেখেন ক্যালকুলেশন করলে আমরা এখানে কত পাবো? 45 15-তে 60 পাবো, 15 দোকানো 30 পাবো, গুণন হচ্ছে 45, তাই না? 30 60-এর ভিতরে 2 বার, 2 এই 45-এর ভিতরে যাবে কত? 22.5 বার। অর্থাৎ ওই যানবাহনটার গড় গতিবেগ 22.5। এখন আমাদেরকে কি জিজ্ঞাসা করতেছে খেয়াল করেন। আমাদেরকে বলা হচ্ছে যে এই যে যাবে আবার আসবে, এতে করে মোট সময় লাগবে কত ঘন্টা? 1 ঘন্টা সময় লাগবে। তো হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ মাইলস ইন দ্য রাউন্ড ট্রিপ? তাহলে এই রাউন্ড ট্রিপে সে কত মাইল পথ ট্রাভেল করছে? এই রাউন্ড ট্রিপে, অর্থাৎ একবার যাবে আর একবার আসবে, এই যাওয়া আসাতে তার কত মাইল পথ ট্রাভেল করা হবে সেটা বের করেন। তার মানে কি? ডিস্টেন্স বের করা লাগবে। ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে কি? এই যে দেখেন স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত? স্পিড হচ্ছে এই যে এখানে আপনি বের করে রাখছেন যে আমার গড় গতিবেগ হচ্ছে 22.5। টাইম কত? এই যে প্রশ্নে টাইম দেওয়া আছে 1 ঘন্টা। তাহলে আপনার ডিস্টেন্স কত হচ্ছে? 22.5 মাইল হচ্ছে না? 22.5 মাইল যে আমি গেছি এবং আসছি, এতে করে আমার রাউন্ড ট্রিপে আমি টোটাল ডিস্টেন্স কভার করতে হচ্ছে 22.5 মাইল। এটাই উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 2 নম্বরে কি বলা হচ্ছে যে এ প্লেন ট্রাভেলিং অ্যাট 600 মাইলস/আওয়ার ইজ হেডিং ফর চিটাগং এয়ারপোর্ট অ্যাট 3:58 p.m. It was 30 miles from the airport. At what time it will arrive at the airport হবে, এখানে 600 হবে না, হ্যাঁ? শুধু হবে অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা প্লেনের গতিবেগ হচ্ছে 600 মাইল/ঘন্টা। কথা বুঝছেন? একটা প্লেনের গতিবেগ হচ্ছে 600 মাইল/ঘন্টা। সে চিটাগাং বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তো বলতেছে যে যখন 3:58 বাজে তখন সে এয়ারপোর্ট থেকে কত মাইল দূরে? 30 মাইল দূরে। তো বলতেছে যে যখন সে এয়ারপোর্টে যখন পৌঁছাবে তখন কয়টা বাজবে? কথা বুঝছেন কিন্তু? প্লেনের গতিবেগ কত? 600 মাইল/ঘন্টা। যখন 3:58 বাজে তখন সে এয়ারপোর্ট থেকে মাত্র 30 মাইল দূরে। তো বলতেছে যে এয়ারপোর্টে যখন পৌঁছাবে তখন সময়টা কত হবে, অর্থাৎ কয়টার দিকে সে এয়ারপোর্টে পৌঁছাবে। সো আপনি বলবেন যে ভাইয়া 600 মাইল পথ যাইতে 60 মিনিট সময় লাগে, তাহলে ওর পথ বাকি আছে কত? 30 মাইল পথ। তাহলে 30 মাইল যাইতে কত সময় লাগবে? সেই সময়টাই লাগবে, কারণ এয়ারপোর্ট থেকে সে 30 মাইল দূরে আছে। তাহলে আমরা বের করতে পারি না যে ভাই 600 মাইল পথ যাইতে প্লেনটার সময় লাগবে 60 মিনিট, তাহলে তার যাইতে হবে কত? 30 মাইল। তাহলে 30 মাইল যাইতে সময় লাগবে কত? এই যে 60 গুণন 30,
ডিভাইডেড কত, 600। শূন্য শূন্য কেটে দেন, 6 এটার ভিতরে 10 বার, শূন্য শূন্য কেটে দেন, তাহলে সময় লাগবে কত, 3 মিনিট। অর্থাৎ বিমানবন্দরে পৌঁছাইতে তার সময় লাগবে 3 মিনিট। তো এখানে 3টা 58 বাজে, মানে 3 মিনিট পর বিমানবন্দরে পৌঁছাবে। 3টা 58-র সাথে 3 মিনিট যোগ করে দিলে বিকাল কয়টা বাজবে, 4টা 1 বাজবে না? যে 4টা 1-এ সে বিমানবন্দরে পৌঁছে যাবে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন তিনি কি বলা হচ্ছে, যে আলী স্টার্টস ফ্রম হিজ হোম অ্যাট 5 AM অ্যান্ড ট্রাভেলস টুয়ার্ডস চিটাগাং অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। বিলাল স্টার্টস ফ্রম দ্য সেম হোম অ্যাট 7 AM অ্যান্ড ট্রাভেলস অ্যালং দ্য সেম রুট টুয়ার্ডস চিটাগাং, overtaking Ali at exactly 11 AM. At what speed in kilometer per hour was Bilal traveling? এখানে বলা হচ্ছে যে আলী ভোর 5টায় চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে? আর ওই একই বাড়ি থেকে বিলাল সকাল 7টায় এই চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা করে এবং বেলা 11টার দিকে বিলাল আলীকে ওভারটেক করবে। বেলা 11টার দিকে বা সকাল 11টার দিকে এই বিলাল আলীকে কি করবে, ওভারটেক করবে। তো জিজ্ঞাসা করছে যে অ্যাট হোয়াট স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ওয়াজ বিলাল ট্রাভেলিং, তাহলে বিলাল কত কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাভেল করতেছিল। ওভারটেকিং এর বিষয়টা তো আমরা বুঝি মোটামুটি, তাই না? ওভারটেকিং এর বিষয়টা এই রকম, যে খেয়াল করে দেখেন, বিলাল রওনা দিছে সকাল 7টায় আর আলী রওনা দিছে ভোর 5টায়। তার মানে বিলাল রওনা দেওয়ার 2 ঘন্টা আগে আলী রওনা দিছে। আর বিলাল যেহেতু আলীকে ওভারটেক করবে, তার মানে বোঝাই যাচ্ছে যে আলী 2 ঘন্টা আগে রওনা দেওয়ার পরেও বিলাল আলীকে ওভারটেক করতেছে। দ্যাট মিনস বিলালের গতিবেগ আলীর গতিবেগের চেয়ে কি হবে, অবশ্যই বেশি হবে। এখন ওভারটেক করতে গেলে দুইজন মানুষকেই একই দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ খেয়াল করেন, আলী, যদি আমি এখানে ধরি যে এটা হচ্ছে আলী, আলী ভোর 5টায় রওনা দিছে। ভোর 5টায় রওনা দিয়ে এখান পর্যন্ত যখন আসছে তখন সকাল 11টা বাজে। তাহলে আলী ট্রাভেল করছে কত, আলী ট্রাভেল করছে 5টা থেকে 11টা, 6 ঘন্টা। বিলাল কি করছে, বিলাল সকাল 7টায় রওনা দিছে, এখান থেকে রওনা দিছে, রওনা দিয়ে ঠিক বেলা 11টায় আলীকে ক্রস করছে, মানে ওভারটেক করছে। তার মানে বিলাল সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এখানে আসছে 4 ঘন্টায়। তার মানে আলীও যতটুকু পথ পাড়ি দিছে বিলালকেও ঠিক ততটুকু পথই পাড়ি দিতে হয়েছে। ঠিক আছে? যেহেতু ওভারটেক করছে, তার মানে আলী যদি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসে, তাহলে বিলালকেও এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই আসতে হয়েছে। সো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আলীর আসতে যদি 6 ঘন্টা সময় লাগে, তাহলে বিলালের কত সময় লাগবে? ওই যে বলে দিছে যে সকাল 7টায় রওনা দিছে, 11টায় পৌঁছাইছে, তার মানে 4 ঘন্টা সময় লাগছে। মূল কথা, এখানে ওভারটেক করতে গেলে দুইজনের সমান দূরত্ব অতিক্রম করতে হবে, এবং এখানে তারা তাই করছে, যে দুইজন মিলে সমান দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? সমান দূরত্ব অতিক্রম করছে। এখন খেয়াল করে দেখেন, খুব সিম্পল জিনিস, যে আলীর গতিবেগ আমরা জানি যে আলীর গতিবেগ হচ্ছে ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কত ঘন্টা ট্রাভেল করছে? আপনি বলবেন যে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা যদি ট্রাভেল করে, তাহলে টোটাল ট্রাভেল করছে কত, টোটাল কত ডিস্টেন্স পাড়ি দিছে? আপনি বলবেন যে 30 × 6, অর্থাৎ 180 কিলোমিটার পথ পাড়ি দিছে।
তার মানে এই যে ডিস্টেন্সটা, এ থেকে বির যে ডিস্টেন্সটা, এটা কত কিলোমিটারের? 180 কিলোমিটারের। সো আমার লাগবে কি? বিলালের গতিবেগ লাগবে। গতিবেগ কিভাবে বের করতে হয়? গতিবেগ বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করে দিলে গতিবেগ বের হয়ে যাবে। তাহলে বিলাল কত ডিস্টেন্স অতিক্রম করছে? আপনি বলবেন যে ভাইয়া 180 অতিক্রম করছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে 180, আর বিলালের সময় কত লাগছে? এই যে 4 ঘন্টা, এই যে সময় হচ্ছে 4। 4 দিয়ে 180কে ভাগ করে দিলেই আমরা বিলালের গতিবেগ পেয়ে যাব, যে বিলালের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে? বুঝতে পারতেছেন কি বিষয়গুলো? ওকে, আসেন পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন চারে কি বলতেছে। চারে বলা হচ্ছে যে হাসান ক্যান রান 10 miles per hour while Jack can run only 8 miles per hour. If they start at the same time from a point and run in opposite direction, how far apart to the nearest mile will they be after 10 minutes? কথা বুঝেন, এখানে বলা হচ্ছে যে হাসানের গতিবেগ প্রতি ঘন্টায় 10 মাইল পার আওয়ার, আর জ্যাক প্রতি ঘন্টায় 8 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। তো বলতেছে যে ইফ দে স্টার্ট এট দ্য সেম টাইম ফ্রম এ পয়েন্ট, যদি তারা একই সময়ে একটা পয়েন্ট থেকে পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করে, তাহলে 10 মিনিট পরে এই দুইজনের মধ্যে দূরত্ব কত হবে? ধরে নেন যে এইটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে তাদের স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্টটা থেকে ধরে নেন যে এই দিকে হাসান চলে গেছে, এই দিকে হাসান চলে গেছে কয় মাইল পার আওয়ার বেগে? এই যে 10 মাইল পার আওয়ার বেগে চলে গেছে, ঠিক আছে? আর এই স্টার্টিং এই পয়েন্টটা থেকে জ্যাক চলে গেছে এই দিকে, যেহেতু পরস্পর বিপরীত দিকে যাত্রা করবে, তো এই দিকে যাত্রা করলে এই দিকে যাত্রা করবে। তো জ্যাক কত মাইল পার আওয়ার বেগে চলে গেছে? আপনি বলবেন যে ভাইয়া 8 মাইল পার আওয়ার বেগে চলে গেছে। এখন এখানে একটা কনসেপ্ট খুব ভালোভাবে একটু মাথায় গেঁথে নেন। সেটা হচ্ছে যে এখানে যেই বিষয়টা আসবে সেটা হচ্ছে রিলেটিভ স্পিডের একটা বিষয় আসবে। রিলেটিভ স্পিডের বিষয় আসবে। রিলেটিভ স্পিডের বিষয়টা কি? যখন আপনি দেখবেন যে দুইটা মানুষ হইতে পারে, দুইটা যানবাহন হইতে পারে, অর্থাৎ দুইটা চলমান যে কোনো কিছু, ঠিক আছে? চলমান বা গতিশীল যে কোনো কিছু দুইটা, সেটা মানুষ হইতে পারে, গাড়ি হইতে পারে, ট্রেন হইতে পারে, বাস হইতে পারে, ট্রাক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যখন দুইটা চলমান জিনিস পরস্পর বিপরীত দিকে যাবে, বিপরীত দিকে অর্থাৎ ডিরেকশন তাদের অপোজিট হবে, ঠিক আছে? তাদের ডিরেকশন যদি অপোজিট হয়, তাহলে এই যে রিলেটিভ স্পিড এটা যোগ হবে। এখন রিলেটিভ স্পিড যোগ হবে মানে হচ্ছে এই যে তখন আর তাদের ব্যক্তিগত, যেমন এখন হাসান আর এই যে জ্যাকের ব্যক্তিগত গতিবেগের কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে? হাসান আর জ্যাকের যে ব্যক্তিগত গতিবেগ আছে 10 আর 8, এটার কোনো ভ্যালু থাকবে না। যেহেতু দুইজনের ডিরেকশন অপোজিট, তাই এখানে রিলেটিভ স্পিডের হিসাব করতে হবে। সো এখানে রিলেটিভ স্পিড যোগ করা মানে হচ্ছে এই যে হাসানের গতিবেগ 10-এর সাথে আমরা জ্যাকের গতিবেগ 8কে যোগ করে দিব। যোগ করে দিলে এই যে 18 মাইল পার আওয়ার পাই, এইটাই হচ্ছে এখন থেকে তাদের গতিবেগ বা তাদের রিলেটিভ স্পিড, ঠিক আছে? সো তাদের ডিরেকশন যখন এরকম বিপরীত দিকে হবে, অপোজিট দিকে হবে, তখন রিলেটিভ স্পিড যোগ হবে, ঠিক আছে? আর যদি আমাকে বলতো যে দুইজনের ডিরেকশন সেম, তারা একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিড যোগ হইতো, সরি বিয়োগ হইতো। অর্থাৎ তখন আমরা 10 থেকে 8কে বিয়োগ করে এই যে 2 মাইল পার আওয়ার করে দিতাম, ঠিক আছে? তাহলে কি বললাম
যে যখন ডিরেকশনটা অপোজিট হবে তখন রিলেটিভ স্পিড যোগ হবে, আর যখন ডিরেকশনটা সেম হবে তখন রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, বিয়োগ হবে। সো এখানে যেহেতু ডিরেকশন অপোজিট, তাই রিলেটিভ স্পিড কি হয়ে গেছে, যোগ হয়ে 18 হয়ে গেছে। তো আমাকে বলতেছে যে 10 মিনিটে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। দূরত্ব, দূরত্ব মানে কি ভাই, দূরত্ব মানে হচ্ছে স্পিড ইনটু টাইম, তাই না? সো এখানে আমাদের স্পিড কত, স্পিড কত, এই যে রিলেটিভ স্পিড যেটা, সেটাই এখন থেকে আমাদের গতিবেগ। তাহলে রিলেটিভ স্পিড আমার কত, 18। টাইম কত, বলতেছে যে 10 মিনিট। এই যে 10 লিখলাম, এটাকে একটু ঘন্টায় কনভার্ট করে দিলাম, ঠিক আছে? 10 এই 60-এর ভিতরে যাবে 6 বার, 6 এই 18-এর ভিতরে যাবে 3 বার। তার মানে এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব 1 ঘন্টা পরে কত হবে, 3 মাইল হবে। 3 মাইল। যে 10 মিনিট পরে এই দুইজনের মধ্যবর্তী দূরত্ব হবে 3 মাইল। কোথায় আছে উত্তর? অপশন সিতে। আসেন পরেরটাতে চলে যান, 5 নম্বর। দাঁড়ান তো একটা। সত্তর 80 টাকা হলে গেছে, ডাবের দাম কিন্তু বেশি। দেখেন 5 নম্বরে কি বলা হচ্ছে, যে a certain 90-mile trip took 2 hours, exactly 1/3 of the distance traveled was by rail, and this part of the trip took 1/5 of the travel time. What was the average rate in miles per hour of the rail portion of the trip? দেখেন এখানে কি বলা হচ্ছে, যে 90 মাইলের একটা ট্রিপ আপনি 2 ঘন্টায় কভার করতে পারবেন, অর্থাৎ 90 মাইলের একটা পথ আপনি 2 ঘন্টায় কভার করতে পারবেন। কথা বুঝছেন? 90 মাইলের একটা পথ আপনি 2 ঘন্টা অতিক্রম করবেন। তো বলতেছে যে এক্স্যাক্টলি 1/3 অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ওয়াজ বাই রেল। এই যে 90 মাইল পথ, এই 90 মাইল পথের 1/3 পথ বা দূরত্ব আপনি গেছেন কিসে, রেলে, অর্থাৎ ট্রেনে গেছেন। ট্রেনে গেছেন কত, এই 90-এর 1/3 অর্থাৎ 30 মাইল পথ গেছেন। অ্যান্ড দিস পার্ট অফ দ্য ট্রিপ টুক 1/5 অফ দ্য ট্রাভেল টাইম। এই যে 30 মাইল পথ আপনি ট্রেনে গেলেন, এতে করে আপনার সময় কত লাগছে, এতে করে সময় কত লাগতেছে, বলতেছে যে আপনার ট্রাভেলিং টাইম যা, অর্থাৎ এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টার 1/5। তো 2-এর 1/5 কত, এই যে 2/5 আওয়ার সময় লাগছে এই 30 মাইল পথ যাইতে। আমাদেরকে বলতেছে যে হোয়াট ওয়াজ দ্য এভারেজ রেট ইন মাইলস পার আওয়ার অফ দ্য রেল পোর্শন অফ দ্য ট্রিপ। অর্থাৎ যেই পথটুকু আপনি ট্রেনে গেছেন, অর্থাৎ এই যে 30 মাইল পথ আপনি ট্রেনে গেলেন, এই 30 মাইল পথ ট্রেনে গেলে আপনার গড় গতিবেগটা কত হয়েছে, অর্থাৎ শুধুমাত্র এই ট্রেনে যাওয়ার দূরত্বটার গড় গতিবেগ কত। ট্রেনে যাওয়ার দূরত্বের গড় গতিবেগ কত, দ্যাট মিনস এখানে জিজ্ঞাসা করছে যে ভাই এই যে তুমি ট্রেনে গেছো 30 মাইল পথ, এখানে তোমার গতিবেগটা কত ছিল, এখানে তোমার গতিবেগটা কত ছিল, তুমি যে 30 মাইল পথ ট্রেনে গেলা 2/5 ঘন্টা সময়ে, এখানে তোমার গতিবেগ কত ছিল, ট্রেনের গতিবেগ কত ছিল সেটা বের করো। তো আমরা স্পিড সমান সমান কি জানি, ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো ডিস্টেন্স কত, 30 মাইল, টাইম কত, এই যে 2/5। তাহলে খেয়াল করেন, এই যে 30, 5 উপরে উঠে যাবে, নিচে থাকবে কত, 2। 5 30-এ 150, 150-কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, এই যে 75 পাওয়া যাবে। সো এই 75 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে আমি যতটুকু পথ ট্রেনে গেছি সেই পথটুকু আমি 75 মাইল পার আওয়ার বেগে অতিক্রম করছি।
পরেরটাতে আসেন 6 নম্বর। 6 কি বলা হচ্ছে যে শরীফ ran a 2-mile race at an average speed of 8 miles per hour. If Shams ran the same race at an average speed of 6 miles per hour, how many minutes longer than Sharif did Shams take to complete the race? বলতেছে যে 2 মাইলের একটা রেস শরীফ যদি প্রতি ঘন্টায় 8 মাইল বেগে দৌড়ায়, আর শামস যদি ওই রেসটা অর্থাৎ 2 মাইলের রেসটাই যদি প্রতি ঘন্টায় 6 মাইল বেগে দৌড়ায়, তাহলে শরীফের চেয়ে শামসের কত সময় বেশি লাগবে ওই রেসটা কমপ্লিট করতে? শরীফের চেয়ে শামসের কত সময় বেশি লাগবে ওই রেসটা কমপ্লিট করতে, এটা বের করতে হবে। দেখেন, আমরা যদি প্রথমে শরীফের সময়টা দেখি যে শরীফের কতটুকু সময় লাগে, এইটা আগে আমরা দেখব। সময় মানে কি? সময় মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সো ডিস্টেন্স কত? 2 মাইলের রেস, তার মানে 2 মাইল পথ অতিক্রম করবে। স্পিড কত? শরীফের স্পিড হচ্ছে 8 মাইল প্রতি ঘন্টা, তার মানে এখানে কত সময় লাগতেছে? 1/4 ঘন্টা। 1/4 ঘন্টাটা যদি আমরা মিনিটে কনভার্ট করে দিতে চাই, তাহলে কি করতে হবে? এই 1/4 এর সাথে জাস্ট 60কে গুণ করে দিলেই আমরা এটাকে মিনিটে কনভার্ট করতে পারবো যে শরীফের সময় লাগবে 15 মিনিট। ঠিক আছে, এরপর আসেন আমরা যদি শামসের বিষয়টা দেখি। শামসের ক্ষেত্রেও তাই, যে শামসের কত সময় লাগবে? সময় মানে হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হবে। ডিস্টেন্স কত? এই যে 2। স্পিড কত? এই যে 6 মাইল পার আওয়ার, এই যে 6। তাহলে সময় কত লাগতেছে? 1/3 আওয়ার। এইটাকে মিনিটে কনভার্ট করে দিতে গেলে কি করতে হবে? 1/3 সাথে জাস্ট 60কে গুণ করে দেন। গুণ করে দিলে এখানে কত হবে? এই যে 20 মিনিট পাওয়া যাবে। তার মানে শরীফের লাগে 15 মিনিট, শামসের লাগে 20 মিনিট। তাহলে এই যে শামসের সময় শরীফের চেয়ে কত মিনিট বেশি লাগতেছে? আপনি বলবেন যে শামসের 20 লাগে, শরীফের লাগে 15, তাহলে শরীফের চেয়ে শামসের সময় বেশি লাগতেছে কয় মিনিট? এই যে 5 মিনিট। এই 5 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 7 নম্বর। 7 নম্বরে কি বলা হচ্ছে যে টু ট্রেনস রানিং অন দ্য সেম রুট at the rate of 25 and 30 miles per hour. If the first train starts out an hour earlier, how long will it take the second train to catch up with it? বলতেছে যে দুইটা ট্রেন একই রাস্তা দিয়ে 25 মাইল এবং 30 মাইল পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। তো প্রথম ট্রেনটা 1 ঘন্টা আগেই যাত্রা শুরু করে, তাহলে কত সময় পরে? হাউ লং উইল ইট টেক দ্য সেকেন্ড ট্রেন টু ক্যাচ আপ উইথ ইট? তাহলে কত সময় পরে এই দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ক্যাচ করবে, মানে ওভারটেক করবে। মূল কথা বাংলা ভাষায় যদি বলে যে ওভারটেক করবে, কত সময় পরে এটা বের করতে হবে। প্রথম ট্রেনের গতিবেগ 25 মাইল পার আওয়ার, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 30 মাইল পার আওয়ার। বলতেছে যে দ্বিতীয় ট্রেনটা রওনা দেওয়ার 1 ঘন্টা আগেই প্রথম ট্রেন রওনা দিছে, তো দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে কয় ঘন্টা পরে ওভারটেক করবে এটা বের করেন। কিছুক্ষণ আগে এই কনসেপ্ট আমরা পড়ে আসছি না, যে ওভারটেক করতে গেলে প্রথম ট্রেনের যতটুকু পথ পাড়ি দিতে হয়েছে দ্বিতীয় ট্রেনেরও ঠিক ততটুকু পথই পাড়ি দেওয়া লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তার মানে দুইটা ট্রেনের ডিস্টেন্সই এখানে কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে, যে প্রথম ট্রেনের ডিস্টেন্স এবং দ্বিতীয় ট্রেনের ডিস্টেন্স সমান হওয়া লাগবে। দেখেন, এটার একটা শর্টকাট ওয়ে আছে, আমি দেখাবো, আগে এটা বোঝেন। ডিস্টেন্স যেহেতু সমান হওয়া লাগবে, মানে ট্রেন 1-এর ডিস্টেন্সটা আর হচ্ছে ট্রেন 2-র ডিস্টেন্স, এই দুইটা সমান হওয়া লাগবে। ডিস্টেন্স মানে আমরা কি জানি ভাই? ডিস্টেন্স মানে জানি স্পিড ইনটু টাইম, তাই না? তাহলে খেয়াল করেন, স্পিড ইনটু টাইম যদি জানি, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? 25। আমি ধরে নিচ্ছি যে
এক্স ঘন্টা পরে এই দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ওভারটেক করবে। আমি ধরে নিচ্ছি, যেহেতু আমি জানি না যে কত ঘন্টা পরে আসলে ওভারটেক করবে, সো যেহেতু আমি জানি না, তাই আমি ধরে নিচ্ছি যে এক্স ঘন্টা পরে ওভারটেক করবে। এক্স ঘন্টা পরে দ্বিতীয় ট্রেন যখন থেকে রওনা দিছে তখন থেকে ঠিক দ্বিতীয় ট্রেন যখন থেকে রওনা দিছে তখন থেকে ঠিক এক্স ঘন্টা পরে যদি আপনার ওভারটেক করে, তাহলে দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? এই যে বলে দিচ্ছে যে 30 মাইল/আওয়ার। তাহলে দ্বিতীয় ট্রেনটা কতটুকু পথে যাবে? আপনি বলবেন যে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 30 আর টাইম কত? এক্স, কারণ দ্বিতীয় ট্রেনটা এক্স ঘন্টা পরে ওভারটেক করবে। দ্বিতীয় ট্রেনটা এক্স ঘন্টা পরে ওভারটেক করবে। তাহলে প্রথম ট্রেনের ডিস্টেন্স স্পিড আমরা জানি, টাইমটা কত বলবো? তখন আপনি বলবেন যে ভাই দ্বিতীয় ট্রেন রওনা দেওয়ার 1 ঘন্টা আগে প্রথম ট্রেন রওনা দিছে, তার মানে দ্বিতীয় ট্রেন যদি এক্স ঘন্টা চলে তাহলে প্রথম ট্রেন চলবে 1 ঘন্টা বেশি, অর্থাৎ প্রথম ট্রেনের টাইম কত হবে? x+1 হবে। তাহলেই তো এই যে প্রথম ট্রেনের ডিস্টেন্স আর দ্বিতীয় ট্রেনের ডিস্টেন্স সমান হয়ে গেল। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 25x+25 ইজ ইকুয়াল টু 30x। 30x থেকে 25x বাদ দিলে 5x পাবো, তাহলে এখানে হচ্ছে 25, তাহলে x ইজ ইকুয়াল টু কত? এই যে 5×5=25, অর্থাৎ 5 ঘন্টা পরে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ওভারটেক করবে। বোঝা গেছে? 5 ঘন্টা পরে এই দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে কি করবে? ওভারটেক করবে। এটা হচ্ছে নর্মাল নিয়ম। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে টাইম যখন বের করতে বলবে, মিটিং টাইম। মিটিং টাইম ওভারটেক করছে মানে কি? দুইটা ট্রেনের একটা জায়গায় যে সাক্ষাৎ হয়েছে বা মিট হয়েছে, এই যে মিটিং টাইমের কথা যদি জিজ্ঞাসা করে, বানান ভুল হলে ক্ষমা করেন, ঠিক আছে? মিটিং টাইম মানে কি? মিটিং টাইম মানে হচ্ছে ইনিশিয়াল সেপারেশন। ইনিশিয়াল সেপারেশন ডিভাইডেড রিলেটিভ স্পিড। এই যে কয় ঘন্টা পরে সাক্ষাৎ হবে তাদের, এইটার সময়টা বের করতে গেলে প্রাথমিক দূরত্বটাকে আমরা আপেক্ষিক গতি দিয়ে ভাগ করে দিব। তো আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে ইনিশিয়াল সেপারেশন দ্বারা কি বুঝাচ্ছেন? ইনিশিয়াল সেপারেশন দ্বারা বুঝাচ্ছি, ধরে নেন যে প্রথম ট্রেনটা সকাল 7টায় রওনা দিছে আর দ্বিতীয় ট্রেনটা সকাল 8টায় রওনা দিছে। তো প্রথম ট্রেন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, অর্থাৎ 7টা থেকে 8টা বাজতে বাজতেই কি করবে? 25 মাইল পথ ট্রাভেল করে ফেলবে। তার মানে এই দ্বিতীয় ট্রেনের সাথে প্রথম ট্রেনের প্রাথমিক দূরত্ব সৃষ্টি হচ্ছে কত? 25 মাইলের না? 25 মাইলের দূরত্ব সৃষ্টি হচ্ছে, কারণ প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেন রওনা দেওয়ার 1 ঘন্টা আগে রওনা দিছে। তার মানে প্রাথমিক দূরত্ব কত? 25 মাইল। তাহলে এই যে ইনিশিয়াল সেপারেশন লেখেন 25 মাইল। যখনই সকাল 8টা বেজে গেছে তখনই রিলেটিভ স্পিড শুরু হবে। যখনই সকাল 8টা বেজে গেছে, অর্থাৎ যখন দ্বিতীয় ট্রেনটা সকাল 8টায় রওনা দিবে, তখন থেকে কিন্তু রিলেটিভ স্পিড শুরু হবে। এখন এখানে দুইটা ট্রেন একই দিকে যাচ্ছিল, দুইটা ট্রেন একই দিকে যাচ্ছিল, তো আমি কি বলছি যে দুইটা ট্রেনের ডিরেকশন যখন সেম হবে তখন রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হবে। তো একটা ট্রেনের গতিবেগ 30 আর একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 25, তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে গেলে রিলেটিভ স্পিড কত হবে? 5 হয়ে যাবে। তার মানে রিলেটিভ স্পিড আমার এখানে কত? 5। এখন 5 দিয়ে ডিরেক্ট এই 25কে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাবো 5 ঘন্টা। যে 5 ঘন্টা পরে এই তাদের দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে বা দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটাকে ওভারটেক করবে। বোঝা গেছে? পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন 8 নম্বরে কি বলা হচ্ছে যে এ ম্যান ট্রাভেলস এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ রেট অফ 20 miles an hour অ্যান্ড রিটার্নস অ্যাট দ্য রেট অফ 30 miles an hour, হোয়াট ইজ হিজ এভারেজ স্পিড? দেখেন এটা বিবিএর 1997-98 সালে আসছিল। ওই ডিস্টেন্স সেপারেশন একই কথা, ঠিক আছে? মানে প্রাথমিক দূরত্ব যেটা, মানে দুইটা ট্রেনের প্রাথমিক যে দূরত্ব সেটাকেই আমরা কেউ সেপারেশন বলি, কেউ ডিস্টেন্স বলি, দুইটা একই কথা, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে একটা ট্রেন কোথাও একটা কোনো একটা ডিস্টেন্স যাবে,
সো যাওয়ার জন্য প্রথমে 20 মাইল পার আওয়ার বেগে যাবে, আর যখন ফেরত আসবে তখন 30 মাইল পার আওয়ার বেগে ফেরত আসবে। তো জিজ্ঞাসা করছে যে গড় গতিবেগ কত বের করেন। তাহলে আমরা কি জানি যে গড় গতিবেগের সূত্র কি, 2 যাওয়ার সময়ের গতিবেগ 20, ফেরত আসার সময়ের গতিবেগ কত, 30। আর নিচে কি হবে, এই দুইটা গতিবেগ যোগ হবে, 30 আর 20 যোগ করলে কত পাওয়া যাবে, 50 পাওয়া যাবে। তো এই শূন্য আর এই শূন্য কেটে দেন, 5 এই 30-এর ভিতরে যাবে 6 বার, 6 আর 4 গুণ করে দিলে কত হয়ে যাবে, 24 হবে। তার মানে 24 মাইল পার আওয়ার হচ্ছে এই ট্রেনটার কি হবে, বা এই মানুষটার গড় গতিবেগ হবে। গড় গতিবেগ কত হয়ে যাবে, 24 মাইল পার আওয়ার হবে। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন এটা মানে এই অধ্যায়টা হচ্ছে মানে মিক্স করা, তো এখানে হুট করে আবার নৌকার অঙ্ক চলে আসছে। আসলে প্রশ্নগুলো একদম মানে গোছানো পাওয়াটা খুব মুশকিল, মানে গোছানো জিনিসটা পাওয়া খুবই মুশকিল, যে একদম অধ্যায় ভিত্তিক পাওয়া। এখন আমরা বিভিন্ন বইতে যতটুকু পাইছি, যেমন মেন্টরসটা আমরা ফলো করতেছি, মেন্টরসের কিউ ব্যাংক। সাইফুডসে আরও এলোমেলো দেওয়া, সাইফুডসে হচ্ছে শুধু মানে পরীক্ষা ওয়াইজ দেওয়া, মেন্টরসে তাও বিষয়গুলো চ্যাপ্টার ভিত্তিক সাজাইছে। মানে এইগুলাকে এই নৌকার অঙ্ক, স্রোতের অঙ্ক, তারপর হচ্ছে রেলের অঙ্ক, বাসের অঙ্ক, সবগুলাকে ওরা টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিডের মধ্যে অন্তর্ভুক্ত করছে, ঠিক আছে। বাট মানে এইগুলা থেকে আসলে প্রশ্ন কম আসছে, নৌকা স্রোত, গতিবেগ, এগুলো থেকে আইবি খুব কম প্রশ্ন করে। সো এখানে দেখেন নৌকা স্রোতের গতিবেগে আপনাকে মানে সেম জিনিসই, বেসিক সূত্র একই থাকবে, টাইম ডিস্টেন্স স্পিড যেভাবে বের করতে হয় ওইটা সেম থাকবে, শুধু দুইটা জিনিস নতুন করে অ্যাড হবে এখানে। দুইটা মানে চারটা জিনিস অ্যাড হবে। এক হচ্ছে স্রোতের গতিবেগ, ঠিক আছে, নৌকার গতিবেগ, নৌকার গতিবেগতা, স্থির পানিতে একজন মানুষের গতিবেগতা, তারপর হচ্ছে অনুকূল গতিবেগ, প্রতিকূল গতিবেগ, এই জিনিসগুলো অ্যাড হবে। একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন, যে নৌকা স্রোতের অঙ্কে যাই জিজ্ঞাসা করুক না কেন, আপনাকে 100টা ম্যাথ দিলে নৌকা স্রোতের অঙ্কে হয় আপনাকে জিজ্ঞাসা করবে স্রোতের গতিবেগ কত, না হলে জিজ্ঞাসা করবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত। 100টা প্রশ্ন দিলে 90টা প্রশ্ন এই দুইটা জিনিসই জিজ্ঞাসা করবে, হয় নৌকার গতিবেগ জিজ্ঞাসা করবে, না হলে স্রোতের গতিবেগ কত এটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। সেই নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বের করতে হলে আপনাকে সবার প্রথমে বের করতে হবে অনুকূল গতিবেগটা কত এবং প্রতিকূল গতিবেগটা কত। অনুকূল গতিবেগ মানে হচ্ছে স্রোত যেই দিকে প্রবাহিত হচ্ছে আপনার নৌকাটাও যদি সেই দিকে যায়, তাহলে সেটাকে আমরা বলি অনুকূল, অনুকূলে যাওয়া, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি অনুকূল গতিবেগ। আর প্রতিকূল গতিবেগ হচ্ছে যে স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে আপনি যদি ঠিক তার বিপরীত দিক থেকে আসেন, স্রোতের বিপরীত দিক থেকে আসেন, তাহলে সেটাকে আমরা বলি কি, প্রতিকূলে যাওয়া বা প্রতিকূল গতিবেগ। সো এই নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বের করতে হলে সবার প্রথমে আগে আপনাকে বের করতে হবে অনুকূল গতিবেগ কত এবং প্রতিকূল গতিবেগ কত। এই দুইটা জিনিস যদি বের করতে পারেন, প্রশ্ন ওরা যাই দেখ আপনি ফলাফল বের করতে পারবেন। এখন কথা হচ্ছে, ভাই আমাকে তো দুইটা জিনিস জিজ্ঞাসা করবে, যে নৌকার গতিবেগ, তাহলে আমি যদি অনুকূল গতিবেগ আর প্রতিকূল গতিবেগ জানি, তাহলে সেখান থেকে নৌকার গতিবেগ কিভাবে বের করব, ভালোভাবে মাথায় ঢুকায় নেন। নৌকার গতিবেগ বের করতে গেলে ধরে নিচ্ছি যে আপনি অনুকূলও জানেন প্রতিকূলও জানেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাউন স্ট্রিম স্পিড, ডাউন স্ট্রিম মানে হচ্ছে অনুকূল, এই ডাউন স্ট্রিম স্পিড বা অনুকূল গতির সাথে আপনাকে এই যে আপ স্ট্রিম স্পিড, আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল, এই ডাউন স্ট্রিম স্পিডের সাথে এই আপ স্ট্রিম স্পিড, এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন,
জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনি নৌকার গতিবেগ পাবেন। ঠিক আছে? আর যদি আপনাকে স্রোতের গতিবেগ বের করতে বলে, স্রোতের ইংলিশ কখনো কখনো কারেন্ট দেখবেন, কখনো কখনো স্ট্রিম দেখবেন। তো স্রোতের গতিবেগ যখন আপনাকে বের করতে বলবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ডাউন স্ট্রিম স্পিড বা অনুকূল গতিবেগ থেকে প্রতিকূল গতিবেগ বিয়োগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আপনি স্রোতের গতিবেগ বের করতে পারবেন। বোঝা গেছে? তাহলে কি বললাম, যে আপনাকে 90% ক্ষেত্রে এই দুইটা জিনিসই জিজ্ঞাসা করবে, আর এই দুইটা জিনিস বের করতে গেলে এই দুইটা জিনিস লাগবে, ডাউন স্ট্রিম লাগবে আর আপ স্ট্রিম লাগবে। যদি নৌকার গতিবেগ জিজ্ঞাসা করে, তাহলে অনুকূল গতির সাথে প্রতিকূল গতি যোগ করে 2 দিয়ে ভাগ। আর যদি আপনাকে স্রোতের গতি জিজ্ঞাসা করে, তাহলে অনুকূল গতি থেকে প্রতিকূল গতি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, সোজাসুজি বের হয়ে যাবে। ঠিক আছে? আসেন, এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে, যে এ বোট সেইলিং এগেইনস্ট দ্য কারেন্ট টেক্স 8 আওয়ার্স টু ট্রাভেল 32 কিলোমিটার। বলতেছে যে একটা নৌকা স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 32 কিলোমিটার যায়। ইফ ইট হ্যাড বিন সেইলিং উইথ দ্য কারেন্ট, দ্য টাইম টেকেন উড হ্যাভ বিন অনলি 4 আওয়ার্স। যদি নৌকাটা স্রোতের অনুকূলে যাইতো, তাহলে এই 32 কিলোমিটার পথ সে 4 ঘন্টায় অতিক্রম করত। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? তাহলে স্রোতের গতিবেগটা কত? স্রোতের গতিবেগ কত? আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্নে যত ঘন্টায় সময় দেয়া থাক না কেন, যত ঘন্টা বা যত মিনিটের সময় দেয়া থাক না কেন, গতিবেগ বের করতে হলে আপনাকে সেটাকে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে। কারণ 1 ঘন্টায় একটা যানবাহন যত দূরত্ব অতিক্রম করবে, সেটাই হবে তার গতিবেগ। 1 ঘন্টায় একটা যানবাহন যতটুকু পথ অতিক্রম করবে, সেইটাই হবে তার গতিবেগ। সো এখান থেকে, এই প্রশ্ন থেকে চাইলেই আমরা এই যে প্রতিকূল গতিবেগ বের করতে পারি। গতিবেগ বের করার সূত্র কি পড়ে আসছি? গতিবেগ বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করা লাগে। সো এখানে ডিস্টেন্সটা কত? বলতেছে যে 32 কিলোমিটার পথ আমি স্রোতের প্রতিকূলে যাই কয় ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে এই যে প্রতিকূল গতি কত? 8 দিয়ে 32কে ভাগ করলে আমরা পেয়ে যাব 4। ঠিক আছে? কারণ 1 ঘন্টায় যত যান সেটাই আপনার গতিবেগ। তার মানে প্রতিকূল গতিবেগ আমরা পাইলাম 4। এরপরে আমরা চাইলে ডাউন স্ট্রিম স্পিড বের করতে পারি। ডাউন স্ট্রিম স্পিড মানে কি? স্পিড বের করার সূত্র সেম, যে ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করে দিব। সো এখানে ডিস্টেন্স কত? এই যে 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার পথ অনুকূলে যাইতে কত সময় লাগবে? এই যে বলতেছে যে 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টায় 32 গেলে 1 ঘন্টায় কত যাবে? এই যে 4 8 32, অর্থাৎ 8 কিলোমিটার যাবে বা 8 মাইল যাবে, যেটাই বলি না কেন। তার মানে দেখেন, আমি কিন্তু এই যে আমার অনুকূল গতি পাইছি, আমার প্রতিকূল গতি পাইছি, আমাকে বের করতে হবে স্রোতের গতিবেগ কত। তো স্রোতের গতিবেগের সূত্র কি? এই যে অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে অনুকূল গতি কত? 8। প্রতিকূল গতি কত? 4। 8 থেকে 4 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 8 থেকে 4 বিয়োগ করলে 4। 4কে 2 দিয়ে ভাগ করে দিলে কত পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। তার মানে এই যে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে ভাই? পরেরটাতে চলে যান। দেখেন 10 নম্বর কি বলতেছে, যে মিস্টার অসীম ট্রাভেল টু হিজ অফিস ফ্রম হিজ হোম at a speed of 3 কিলোমিটার per hour. If his total traveling time was 5 hours, what is the distance in kilometers of his office from his home? Okay, সহজ জিনিস। এখানে বলতেছে যে মিস্টার অসীম তার বাড়ি থেকে অফিসে যাবে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তো বলতেছে যে সে যদি মোট 5 ঘন্টা সময় ট্রাভেল করে, তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্বটা কত? তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, ডিস্টেন্স কত, এটা বের করা লাগবে। এটা 1998 সালে বিবিএর অ্যাডমিশন টেস্ট আসছে। তো এখানে ডিস্টেন্স বের করা লাগবে। তো আমরা তো এগুলো জানি, যে ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিডকে
টাইম দিয়ে গুণ করতে হয়। সো এখানে স্পিড কত, এই যে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম কত, এই যে 5 ঘন্টা। তো 3 আর 5 গুণ করে দিলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব, তার বাড়ি থেকে অফিসের দূরত্ব 15 কিলোমিটার। পরেরটাতে চলে যান, 11 নম্বর। ওইগুলা কোনো বিষয় না, কিলোমিটার কিলোমিটার এগুলা দেখা নিয়েন, ঠিক আছে, এগুলা কোনো বিষয় না। এক হইলে কিলোমিটার হয়, 2 থেকে শুরু হবে, মানে কিলোমিটার অর্থাৎ এস যোগ হবে, এগুলা কোনো বিষয় না ম্যাথে। ঠিক আছে, ইংরেজি যখন করব তখন আসলে ওইগুলা ম্যাটার করে। ম্যাথে জাস্ট মিলায় দেন শুধু উত্তর, সেম কোনো বিষয় না। দেখেন 11 নম্বরে কি বলা হচ্ছে, যে টু কার্স স্টার্ট টুয়ার্ডস ইচ আদার ফ্রম পয়েন্টস 200 কিলোমিটার অ্যাপার্ট। One car travels at 40 kilometer and other travels at 35 kilometer per hour. How far will the cars be after 4 hours of continuous traveling? বলতেছে দুইটা কার স্টার্টস টুয়ার্ডস ইচ আদার ফ্রম পয়েন্টস, ওকে, দুইটা কার একে অন্যের বিপরীত দিক থেকে, দুইটা কার টুয়ার্ডস ইচ আদার মানে একটা আরেকটার বিপরীত দিক থেকে আসতেছে 200 কিলোমিটার দূর থেকে। ধরে নেন, কথার কথা এইভাবে বুঝেন, যে ধরে নেন যে এ হচ্ছে একটা পয়েন্ট, এখান থেকে একটা কার রওনা দিবে, আর এই যে বি, এইটা ধরে নেন যে আরেকটা পয়েন্ট, এখান থেকে একটা কার রওনা দিবে। সো এই যে এ থেকে বি, এইটার দূরত্ব কত, বলতেছে যে 200 কিলোমিটার। তো এইটাকে ওরা বলতেছে যে 200 কিলোমিটার দূরত্ব থেকে একটা গাড়ি আরেকটা গাড়ির বিপরীত দিক থেকে রওনা দিবে। তারপরে বলতেছে যে ওয়ান কার ট্রাভেলস এট 40 কিলোমিটার পার আওয়ার, একটা কার প্রতি ঘন্টায় 40 কিলোমিটার যাবে, আরেকটা কারের গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হাউ ফার, কত দূরে, উইল দ্য কার্স বি আফটার 4 আওয়ার্স অফ কন্টিনিউয়াস ট্রাভেলিং। তো বলতেছে যে 4 ঘন্টা পরে, হাউ ফার উইল দ্য কার্স বি আফটার 4 আওয়ার্স, 4 ঘন্টা পরে এই দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব কত হবে এটা বের করেন। 4 ঘন্টা পরে এই দুইটা গাড়ির মধ্যবর্তী দূরত্ব কত হবে এটা বের করতে হবে। ভাই খুব খেয়াল করে শোনেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আইবিএ ট্র্যাপ খুব কঠিন ট্র্যাপ। ধরেন এখান থেকে যেই গাড়িটা রওনা দিছে এ, তার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 40 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তাহলে 4 ঘন্টায় কতটুকু পথ যাবে? আপনি বলবেন যে 4 × 40 = 160 যাবে, তাই তো কথা নাকি? এই এ স্টেশন থেকে যেই ট্রেনটা রওনা দিছে বা যেই গাড়িটা রওনা দিছে সেটা প্রতি ঘন্টায় যাবে 40 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 160 যাবে। 4 × 40 = 160। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ থেকে এই গাড়িটা এই পর্যন্ত আসছে 4 ঘন্টায়, অর্থাৎ এ থেকে ধরে নেন যে এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি সি। তাহলে এ থেকে সি পর্যন্ত আসছে, তার মানে কি, এই এ থেকে সি, এই যে এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্ট থেকে এই সি পয়েন্টের দূরত্ব কত? 160 কিলোমিটার। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব যদি 200 কিলোমিটার হয়, তাহলে এ থেকে সির দূরত্ব যদি 160 হয়, তাহলে সি থেকে বির দূরত্ব কত? সি থেকে বির দূরত্ব কত? আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন সি থেকে বির দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, তাই না? 40 কিলোমিটার। একটা বিষয় ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় আসেন, আরেকটা বিষয় কি, আবার আপনাকে বলতেছে যে এই যে বি স্টেশন, এই বি স্টেশন থেকে যেই ট্রেনটা রওনা দিবে তার গতিবেগ হচ্ছে কত? 35 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যদি 35 যায়,
তাহলে 4 ঘন্টায় কত যাবে? আপনি বলবেন যে ভাইয়া 4 × 35 140 কিলোমিটার পথে যাবে। তার মানে এই বি স্টেশন থেকে যেই গাড়িটা রওনা দিবে, ধরে নেন যে বি স্টেশন থেকে রওনা দিয়ে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, তাহলে এই বি থেকে রওনা দিয়ে যদি এই পর্যন্ত আসে, অর্থাৎ এই যে বি থেকে রওনা দিছে, ধরে নেন যে এই যে ডি পর্যন্ত আসছে, তাহলে বি থেকে রওনা দিয়ে ডি পর্যন্ত আসলে 4 ঘন্টায় কত আসছে? এই যে 4 × 35 140 কিলোমিটার পথ আসছে, 140 কিলোমিটার পথ আসছে, তাই না? তাহলে এই যে বি থেকে এ পর্যন্ত দূরত্ব যদি আমার 200 হয়, আবার বি থেকে ডি পর্যন্ত দূরত্ব যদি 140 হয়, তাহলে আমি তো বলতেই পারি যে এই যে এ থেকে ডি, এ থেকে ডি এই দূরত্বটা কত হবে? 200 বিয়োগ 140, 60 কিলোমিটার হবে, 60 কিলোমিটার হবে। তাহলে আমি বলতে পারতেছি এ থেকে ডির দূরত্ব হচ্ছে আমার 60 কিলোমিটার, আবার বি থেকে সির দূরত্ব হচ্ছে আমার 40 কিলোমিটার। এখন আপনি আমাকে বলেন যে এই যে সি আর ডি, এটা হচ্ছে ডি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট, এই সি ডির দূরত্ব তাহলে কত হবে? আপনি চোখ বন্ধ করে আমাকে বলে দিতে পারবেন। এ থেকে বির দূরত্ব 200, তার ভিতরে এ থেকে সি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত যদি 60 হয় আর বি থেকে সি পর্যন্ত যদি 40 হয়, তাহলে 200-র ভিতরে 60 40-এ 100 চলে গেল, বাকি থাকলো কত? আরও 100 থাকলো। তার মানে এই যে ডি থেকে সি পয়েন্টের দূরত্ব কত হবে? 100 কিলোমিটার হবে। তার মানে এই যে একটা গাড়ি এই এ থেকে সিতে আসছে, আর একটা গাড়ি বি থেকে ডিতে আসছে, তাহলে একটা গাড়ির অবস্থান হচ্ছে এই জায়গাটাতে, আর একটা গাড়ির অবস্থান হচ্ছে এই জায়গাটাতে। তো জিজ্ঞাসা করছে যে 4 ঘন্টা পরে এই দুইটা গাড়ির দূরত্ব কত? তাহলে একটা গাড়ি 4 ঘন্টা পরে এখানে, আর একটা গাড়ি 4 ঘন্টা পরে এখানে, তাহলে এই দুইটা গাড়ির দূরত্ব কত হবে? এই 100 কিলোমিটার হবে না ভাই? 100 কিলোমিটার হবে। তাহলে উত্তর কত হবে? এই যে 100 কিলোমিটার, যে 4 ঘন্টা পরে এই দুইটা গাড়ির দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার হবে। বুঝতে পারছেন বিষয়টা? পরেরটাতে চলে যান, 12 নম্বর। 12তে দেখেন, 12তে কি বলা হচ্ছে? 12তে বলতেছে যে এ ম্যান ট্রাভেলস ফ্রম এ টু বি অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কামস ব্যাক ফ্রম বি টু এ অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড এভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি। এখানেও দেখেন এভারেজ স্পিড জিজ্ঞাসা করছে। সো আমরা তো জানি যে এভারেজ স্পিড কীভাবে বের করা লাগে। এই যে দেখেন 2 যাওয়ার সময়ের গতি 20, ফেরত আসার সময়ের গতিবেগ কত? 30। তাহলে টোটাল গতিবেগ কত? 30 আর 20-এ 50। শূন্য আর শূন্য কেটে দেন, 5 এখানে 4 বার যাবে, 4 দুগুণ 8, 3 8-এ কত হয়ে যাবে? এই যে 24 হয়ে যাবে। তার মানে 24 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার গড় গতিবেগ। 24 কিলোমিটার প্রতি ঘন্টা আমার গড় গতিবেগ হবে। উত্তর কোথায় আছে? উত্তর নাই এখানে, নান অফ দিস হবে।
পরেরটাতে চলে যান, 13 নম্বর। এই প্রশ্নটা বোধহয় একটু আগে সমাধান করে আসলাম, রিপিট প্রশ্ন, মানে একই প্রশ্ন আবার দিছে। আমাদের এখানে তো রিপিটই, কিন্তু আপনার পরীক্ষাতেও রিপিটই আসছে, এই জন্যই দিছে, কারণ প্রশ্ন সংখ্যা কম, প্রশ্ন মিলানো যাচ্ছে না। মানে প্রত্যেকটা অধ্যায়ে দেখা যাচ্ছে যে যতগুলা করে ক্লাস দিছি এতগুলা করে প্রশ্ন নাই। যেমন এখানে 4টা ক্লাস দেওয়া হয়েছে, কিন্তু আইবিএ এবং বিবিএ বিবিএ এবং এমবিএ এর অ্যাডমিশন টেস্টে 80টা প্রশ্নই করেনি টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড থেকে। ঠিক আছে, সো বাইরে থেকে প্রশ্ন অ্যাড করা লাগবে আবার। মানে আমরা চাইলে 3টা ক্লাসে শেষ করে দিতে পারতাম, মোটামুটি 60টা বা 62টার মতো মনে হয় প্রশ্ন আছে। দেখেন 13 নম্বরে কি বলা হচ্ছে যে মিস্টার করিম traveled from A to B at a speed of 3 kilometer per hour and returned from B to A speed of 5 kilometer per hour. If the round trip required 8 hours, what was the distance between A and B? দেখেন এই ধরনের প্রশ্নগুলো ব্যাংকে খুব আসে, এই ধরনের প্রশ্নগুলো ব্যাংকের পরীক্ষায় খুব আসে ব্যাংকে। ঠিক আছে, প্রিলি রিটেন দুইটাতে আসে। সো এগুলো অনেকভাবে করা যায়, বাট সবচেয়ে সহজ উপায় হচ্ছে কনভেনশনাল যে অ্যাপ্রোচটা আছে, মানে এক্স ওয়াই জেড ধরে যেটা আমরা করি, এই অ্যাপ্রোচটা সবচেয়ে মানে সহজ হচ্ছে এই ধরনের ম্যাথের জন্য, এবং আমি ব্যক্তিগতভাবে এটাই ফলো করি। এখানে বলা হচ্ছে যে করিম এ থেকে বিতে যাবে 3 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার বি থেকে এতে ফেরত আসবে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তো বলতেছে যে এই যে একবার যাবে আরেকবার ফেরত আসবে, এতে করে মোট সময় কত লাগবে? 8 ঘন্টা লাগবে। তো জিজ্ঞাসা করছে যে এই এ থেকে বির দূরত্বটা কত, এটা বের করেন। এ থেকে বির দূরত্ব কত? তো আপনি বলবেন যে ভাই আমি তো দূরত্ব জানি না, এ থেকে বির দূরত্ব আমি জানি না। আপনি ধরে নেন যে এ থেকে বির দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, এ থেকে বির দূরত্ব ডি কিলোমিটার, এবং এখানে আমরা এই 8 ঘন্টা এই সময়টাকে ইকুয়েট করব। সময়টাকে ইকুয়েট করব মানে কি, আমরা ডিস্টেন্স জানি যে এ থেকে বির দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। আমরা এই ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করব, কারণ যাওয়ার সময়ের গতিবেগও আমার জানা আছে, ফেরত আসার সময়ের গতিবেগও আমার জানা আছে। তার মানে ডিস্টেন্সকে যখন স্পিড দিয়ে ভাগ করব, তখন আমি এই যে টাইমটাকে ইকুয়েট করতে পারবো, অর্থাৎ টাইম বের করতে পারবো। তাহলে খেয়াল করেন, যখন আমি ডি কিলোমিটার পথ গেছি, তখন আমি কত কিলোমিটার পার আওয়ার বেগে যাই? 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাই। তার মানে যাওয়ার সময় আমার সময় লাগবে ডি/3। আবার যখন আমি এই ডি কিলোমিটার পথ ফেরত আসছি, তখন আমি কত কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসছি? আপনি বলবেন যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসছেন। তাহলে ফেরত আসার সময় কত? এই যে 5। তো বলতেছে যে এই যে যাওয়ার সময় আর ফেরত আসার সময়, এই দুইটা সময় যদি যোগ করে দেন, তাহলে কয় ঘন্টা টাইম লাগবে? 8 ঘন্টা লাগবে। তাহলে এই যে সমান সমান কত? 8। এখন ক্যালকুলেশন করেন, 5 আর 3-এর লসাগু হচ্ছে 15, এখানে হচ্ছে 3×5 = 5d, এখানে হচ্ছে 3×5 = 3d ইজ ইকুয়াল টু 8। তাহলে এই যে 8d ইজ ইকুয়াল টু 8 × 15, এই যে 8 আর 8 কেটে যাবে, তাহলে d ইজ ইকুয়াল টু কত হবে? 15। অর্থাৎ এ থেকে বির দূরত্ব ডি কিলোমিটার, ডির মান কত? 15। অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দাঁড়ান তো। এটা মনে হয় ওই যে ইয়ের সময়, মানে আপনি যখন প্রথম জয়েন করেন ইয়েতে, রূপালীতে, তখনকার মনে হচ্ছে।
দেখেন 14তে কি বলা হচ্ছে যে টু কার্স স্টার্ট টুয়ার্ডস দ্য সেম ডেস্টিনেশন অ্যাট দ্য সেম টাইম, ওয়ান কার ইজ 5 কিলোমিটার behind the other. If the speed of the car at the front is 750 meter per minute and that of the other car is 1000 meter per minute, after how many times will the two cars meet? কিছুক্ষণ আগে আমি একটা জিনিস শিখাইছি আপনাদেরকে, মনে আছে? এখানে বলতেছে যে দুইটা কার টুয়ার্ডস দ্য সেম ডিরেকশন, একই ডিরেকশনের দিকে যাচ্ছিল, একই ডিরেকশন, সেম সেম ডেস্টিনেশন, একই ডিরেকশনে যাচ্ছে সেম টাইমে। তো বলতেছে যে একটা গাড়ি আরেকটা গাড়ির চেয়ে 5 কিলোমিটার পিছনে, একটা গাড়ি আরেকটা গাড়ির চেয়ে 5 কিলোমিটার পিছনে। বলতেছে যে একটা গাড়ির গতিবেগ হচ্ছে 750 মিটার প্রতি মিনিট এবং আরেকটা গাড়ির গতিবেগ হচ্ছে 1000 মিটার প্রতি মিনিট। আফটার হাউ মেনি মিনিটস উইল দ্য টু কার্স মিট, মানে কয় মিনিট পরে এই দুইটা গাড়ির সাক্ষাৎ হবে, দেখা হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখছি যে মিটিং টাইম মানে কি? মিটিং টাইম মানে হচ্ছে ইনিশিয়াল সেপারেশন বাই রিলেটিভ স্পিড। এখানে ইনিশিয়াল সেপারেশন কত? এই যে বলতেছে যে একটা গাড়ি আরেকটা গাড়ির চেয়ে 5 কিলোমিটার পিছনে আছে, 5 কিলোমিটার। তাহলে এখানে যেহেতু গতিবেগগুলা মিটারে দেয়া, সো আমরা এই দূরত্বটাকেও মিটারে ধরবো। 5 কিলোমিটার মানে কত? 5000 মিটার না? তাহলে ইনিশিয়াল সেপারেশন কত? এই যে 5000 মিটার। এবার আসেন রিলেটিভ স্পিড। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা গাড়ির ডেস্টিনেশন বা ডিরেকশন যেটাই বলি না কেন এটা সেম, তাহলে রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হবে। সো এই যে 1000 থেকে যদি আমরা 750কে বিয়োগ করে দেই তাহলে আমরা গতিবেগ কত পাবো? 250 পাবো। এই যে রিলেটিভ স্পিড হচ্ছে আমার কত? 250। রিলেটিভ স্পিড আমার কত? এটা 250 হবে। এখন আপনি জাস্ট ক্যালকুলেশন করেন, শূন্য শূন্য কেটে দেন, 25 এই 500-র ভিতরে যাবে 20 বার, তার মানে 20 মিনিট পরে এই দুইটা গাড়ির দেখা হবে। অপশনে সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? 20 মিনিট। পরেরটাতে চলে যান, 15। দেখেন 15তে কি বলা হচ্ছে যে এ মোটরিস্ট ট্রাভেলস এক্স মাইলস ইন ওয়াই আওয়ার্স অ্যান্ড জেড মিনিটস। বলতেছে যে এক্স মাইল পথ আপনি ওয়াই ঘন্টা জেড মিনিটে অতিক্রম করতে পারেন। হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ইন মাইলস পার আওয়ার? তাহলে গড় গতিবেগটা কত এটা বের করেন। গড় গতিবেগ কত? দেখেন আমরা প্রথমে গড় গতিবেগের দুইটা সূত্র দেখছি, এভারেজ স্পিডের দুইটা সূত্র দেখছি। একটা সূত্র তো আমরা 2-3 বার ব্যবহার করলাম, আর একটা সূত্র কি লিখছিলাম যে আপনি যখন টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিবেন তখন আপনি এভারেজ স্পিড পাবেন। ঠিক আছে? সেখানে টোটাল ডিস্টেন্স কত? এই যে বলেই দিছে যে আমি এক্স মাইল পথ ট্রাভেল করি, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার এক্স মাইল। টোটাল টাইম কত? এই যে বলে দিছে যে ওয়াই ঘন্টা, ওয়াই ঘন্টা জেড মিনিট। এই যে জেড মিনিট এইটাকে আমরা একটু ঘন্টায় কনভার্ট করে দিব ভাই। ওয়াই ঘন্টা তো আছেই, এই জেডটাকে আমরা একটু ঘন্টায় কনভার্ট করব। জেডটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য নিচে 60 দিয়ে ভাগ করে দিলেই হবে। ঠিক আছে? তাহলে এই যে জেড ভাগ হচ্ছে কত? 60। এখন ক্যালকুলেশন করেন, এখানে ওপরে আমার এক্স আছে, নিচে যদি আমি এই 60-এর লসাগু করি তাহলে 60-এর সাথে ওয়াই গুণ হয়ে 60 ওয়াই হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে? প্লাস জেড হয়ে যাবে। তারপরে দেখেন আমরা এই যে নিচের 60, এই 60টা ওপরে এক্স এর সাথে গুণ হয়ে যায়, আর নিচে কত থাকে? এই যে 60 ওয়াই প্লাস জেড থাকে। দেখেন তো এক্সপ্রেশন আছে কিনা? 60x ডিভাইডেড 60 ওয়াই প্লাস জেড, এটাই হচ্ছে আপনার গড় গতিবেগ। আপনাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার্স পড়ানো প্রায় শেষের দিকে। ঠিক আছে? মানে যদিও আমাদের অর্ধেক ক্লাস হয় নাই, কিন্তু আমি চ্যাপ্টার্সের কথা বলতেছি যে যেই চ্যাপ্টারগুলো থেকে আইবিএ অবশ্যই প্রশ্ন করে।
তার আপনার মানে দুইটার বড় ধাক্কা আছে, যেমন এই ধাক্কাটা, অর্থাৎ এই টাইম ডিস্টেন্স স্পিডের 4টা ক্লাস আছে, এখানে একটা মানে বড় ধাক্কা 4টা ক্লাস, আর 4টা ক্লাসের একটা বড় ধাক্কা আছে হচ্ছে নাম্বার সিস্টেমে। এই দুইটা শেষ করতে পারলেই বুঝবেন যে কোর্স শেষ। ঠিক আছে? আর যে অধ্যায়গুলো আছে জ্যামিতি বা ওইগুলা থেকে প্রশ্ন আসবে কালে ভদ্রে একটা দুইটা, বা সর্বোচ্চ আসলে 3টা প্রশ্ন আসবে অন্যান্য যে অধ্যায়গুলো আছে। কিন্তু যে অধ্যায়গুলো আমরা এই যে নাম্বার সিস্টেম হয়ে যাওয়ার পরে এই অধ্যায়গুলো থেকে দেখবেন যে ম্যাক্সিমাম প্রশ্ন আসতেছে, ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এগুলো থেকে। জ্যামিতি টেমিতি এগুলোতে হচ্ছে সূত্র নির্ভর অধ্যায়, এগুলোতে সময় লাগবে না, এগুলোতে প্যারাও নাই তেমন একটা। কিন্তু এই দুইটা মানে এই 8টা ক্লাস আমাদেরকে পার হইতে হবে, এই 8টা ক্লাস পার হইলেই বুঝবেন যে শান্তি। তারপরে যেগুলো অধ্যায় আছে ফ্র্যাকশন ফ্র্যাকশন হ্যান ত্যানে এমনিতেই হয়ে যাবে। 16 নাম্বার। আর শেষের দিকে যে একটু প্যারা হবে, কারণ শেষের দিকে আমরা 5টা ক্লাস করব, একদম এক্সক্লুসিভ ক্লাস করব, মানে ভেরিয়েবল বেসডের। যদি মানে যেমন এইবার যেমন পেট্রো বাংলাতে যে কাহিনীটা করছে 2-3টা ম্যাথে, সো এরকম ভেরিয়েবল বেসড আমরা 5টা ক্লাসে মোটামুটি 100-র মতো ম্যাথ সমাধান করবো। অর্থাৎ এই যে লাস্ট যেদিন 2.5 ঘন্টা 2.75 ঘন্টার একটা ক্লাস নিছি, যদিও তখন যে আপনাদের হয়তো অত সময় লাগবে না, কারণ অনেক কিছুই বুঝতে শিখবেন ততদিনে, বা প্র্যাকটিস করার ফলে অনেক জিনিস বুঝে আসবে। সো এই 5টা ক্লাসে যখন 100 প্রশ্ন আমরা সমাধান করে ফেলবো, ওইটাতে একটু সময় লাগবে, তখন আবার প্যারা মনে হবে। ঠিক আছে? একটু সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে, 2.5 ঘন্টা সময় লাগবে প্রতি ক্লাস। সো এই শেষের 5টা ক্লাস মানে আপনাকে চরমভাবে হেল্প করবে, মানে কঠিন প্রশ্ন ট্যাকল দিতে বা ভেরিয়েবল বেসড প্রশ্নগুলো ট্যাকল দিতে। ঠিক আছে? তারপরে আপনি ফুলি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। দেখেন 16 নম্বরে বলা হচ্ছে যে সোনিয়া ট্রাভেলস টু আইবিএ ফ্রম উত্তরা by car at a speed of 40 km per hour and returns to Uttara at a speed of 30 km per hour by an auto rickshaw. What is her average speed in the entire journey in kilometer? বলতেছে যে সোনিয়া উত্তরা থেকে আইবিএতে যাবে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার উত্তরা থেকে আবার এই আইবিএ থেকে উত্তরাতে ফিরবে অটো রিক্সায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তো বলতেছে যে সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত, এটা বের করেন। ঠিক আছে? সম্পূর্ণ যাত্রায় তার গড় গতিবেগ কত? তাহলে আমরা তো জানি ভাই এগুলা কিভাবে বের করতে হবে, তাই না? এভারেজ স্পিড মানে হচ্ছে 2 যাওয়ার সময়ের গতিবেগ কত, 40, ফেরত আসার সময়ের গতিবেগ কত, 30, নিচে দুইটা গতিবেগের যোগফল 40-30-70, 2 এটার ভিতরে যাবে যাবে 35 বার, 5 এটার ভিতরে 8 বার, 5 এটার ভিতরে 7 বার, তাহলে 7 এটার ভিতরে কতবার যাবে, 4 দশমিক সামথিং কিছু একটা, 4.4 সাথে থাকে 2, শূন্য নিয়ে আসলে 7 × 2 = 14, তাহলে 4 × 8 = 32, ওই 34 দশমিক সামথিং কিছু একটা হবে এখানে। ঠিক আছে? এখানে 34 দশমিক সামথিং কিছু একটা উত্তর হবে। এই যে অপশন এ তে দেখেন, হিসাব করতে পারেন, এখানে আমি জাস্ট মানে এটা দেখে আমি অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করলাম, যেখানে 34 দশমিক সামথিং কিছু একটা উত্তর হবে। কারণ 7 দিয়ে 30কে আমি ওইভাবে ভাগ করতে পারবো না, 4 দশমিক সামথিং কিছু একটা আসবে, 4 × 8 = 32, মানে বেশি হবে, 33-এর চেয়েও বেশি হবে। তো 33 তো অপশনে নাই, তার মানে 34.3 বা সামথিং কিছু একটা হবে। হ্যাঁ, প্রশ্নগুলো একটু কঠিন ছিল ওই দিনে। মানে ওই লেভেলের প্রশ্নই করাবো, হয়তো অত বড় হবে না, বাট ছোট হবে, কিন্তু প্যাচের মতো প্রশ্ন হবে, যেগুলো আইবিএ আসলে পছন্দ করে ওই টাইপের প্রশ্ন। 100 প্রশ্ন করাইলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। এবং ওই 100 প্রশ্ন অর্থাৎ শেষের 5টা ক্লাস আপনার রিটেনের জন্য খুব হেল্পফুল হবে, খুবই হেল্পফুল। মানে এই যে ইকুয়েশন ফর্ম করার যে বিষয়টা, ইকুয়েশন কিভাবে কাজ করবে বা ইকুয়েশন কিভাবে তৈরি করব, ঠিক আছে, এইগুলো নিয়ে কখনোই আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি যদি ওই লেভেলের 100টা প্রশ্ন করেন, বাংলাদেশে যে রিটেন ম্যাথগুলো আসে এইগুলো আপনি মানে দেখেই বলে দিতে পারবেন যে ইকুয়েশন এইভাবে তৈরি হবে। কারণ আপনার লজিক আমি ওই 100 ম্যাথে এমনভাবে বিল্ড আপ করাই দিব যে রিটেন ম্যাথ নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না, অন্তত ইকুয়েশন ফর্ম নিয়ে চিন্তা করা লাগবে না যে আমি কিভাবে ইকুয়েশন ফর্ম করব, চিন্তাই করা লাগবে না, এমনিতে ইকুয়েশন মাথায় ইকুয়েশন ফর্ম হয়ে যাবে।
কারণ যে প্রশ্নগুলো বাংলাদেশে থাকে এগুলো হচ্ছে সহজ প্রশ্ন দিবে, অত কঠিন প্রশ্নগুলো দিবে না। দেখেন 17 নম্বর দেখেন, 17তে বলা হচ্ছে যে মিস্টার এক্স স্টার্টস ফ্রম হিজ হাউস অ্যাট 9:10 AM টুয়ার্ডস আইবিএ হুইচ ইজ 10 miles away from his house. He must reach IBA by 9:30 AM. If he covers half the distance at a speed of 20 mile per hour, his speed of the remainder of the distance must be in mile per hour. দেখেন এখানে বলা হচ্ছে যে মিস্টার এক্স সকাল 9টার দিকে, সকাল 9:10 আইবি এর দিকে যাত্রা শুরু করে। তো তার বাড়ি থেকে আইবি এর দূরত্ব হচ্ছে 10 মাইল। তো বলতেছে যে সে যদি 9:30 অর্থাৎ 9:30 আইবিএতে পৌঁছাইতে চায় এবং প্রথম অর্ধেক দূরত্ব অর্থাৎ এই 10 মাইলের ভিতরে প্রথম অর্ধেক, তো 10 মাইলের অর্ধেক কত? 5 মাইল। এই 5 মাইল পথ যদি 20 মাইল পার আওয়ার বেগে যায় তাহলে বাকি সময়টুকুতে তার গতিবেগ কত হবে? কথা বুঝছেন যে 9:10 বাসা থেকে রওনা দিছে, 9:30 আইবিএতে পৌঁছাবে, তার বাসা থেকে আইবিএর দূরত্ব 10 মাইল। তো এই 10 মাইলের প্রথম অর্ধেক অর্থাৎ 5 মাইল পথ যদি 20 মাইল পার আওয়ার বেগে যায় তাহলে বাকি যেই 5 মাইল পথ থাকবে, অবশিষ্ট যেই 5 মাইল পথ থাকবে, এই অবশিষ্ট 5 মাইল পথে তার গতিবেগ কত হবে যাতে করে সে সকাল 9:30 পৌঁছাইতে পারে। তো এটা সহজ বিষয় না? এখান থেকে আমরা দেখেন ডিস্টেন্স আছে, স্পিড আছে, তাহলে আমরা টাইম বের করতে পারবো। 5 এই 20-এর ভিতরে কতবার যাবে? 4 বার। এইটাকে মিনিটে কনভার্ট করে দিলে আমরা কত পাবো? 15 মিনিট পাবো। তার মানে আমি বলতে পারি যে ভাই প্রথম 5 মাইল পথ যাইতে আমার সময় কত লাগছে? 15 মিনিট সময় লাগছে। 9:10 থেকে 9:30 অর্থাৎ আইবিএতে পৌঁছানোর জন্য আমার টোটাল সময় কত বেঁধে দেওয়া আছে? 20 মিনিট সময় বেঁধে দেওয়া আছে না? 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আইবিএতে পৌঁছানো লাগবে। তাহলে আমি প্রথম 5 মাইল পথ আমি গেছি 15 মিনিটে। তাহলে এই যে শেষ 5 মাইল অর্থাৎ লাস্ট 5 মাইল, এই লাস্ট 5 মাইল পথ আমাকে যাইতে হবে কয় মিনিটে? আপনি বলবেন যে 20 মিনিটের মধ্যে 15 মিনিট অতিবাহিত করছি, তার মানে লাস্ট 5 মাইল পথ যাইতে হবে আমাকে কয় মিনিটে? 5 মিনিটে যাইতে হবে। তাহলে 5 মাইল পথ যদি আমি 5 মিনিটে যাই তাহলে প্রতি ঘন্টায় আমার গতিবেগ কত হবে? আপনি বলবেন যে ভাইয়া গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম, সো ডিস্টেন্স হচ্ছে 5 আর আমার গতিবেগ কত? সরি টাইম কত? এই যে 5 মিনিট, এই 5কে আমরা কি করব? এই 5 মিনিটকে আমরা ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে এই 60টা উপরে উঠে যাবে। তাহলে 5 × 60 ডিভাইডেড কত? 5। 5 কেটে গেলে ঘন্টায় গতিবেগ কত হবে? এই যে 60 মাইল পার আওয়ার। অর্থাৎ এই যে শেষের যেই 5 মাইল পথ, এই 5 মাইল পথটাকে আমাকে 60 মাইল পার আওয়ার বেগে যাইতে হবে, তাহলে আমি 9:30 আইবিএতে পৌঁছতে পারবো। ঠিক আছে, 60 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 18 নম্বর। 18তে কি বলতেছে যে এ ট্রাক ড্রাইভার মাস্ট কমপ্লিট এ 180 কিলোমিটার ট্রিপ ইন 4 আওয়ার্স। বলতেছে যে একজন ট্রাক ড্রাইভারকে 180 কিলোমিটার পথ 4 ঘন্টায় কাভার করতে হবে। ইফ হি এভারেজেস 50 কিলোমিটার অ্যান আওয়ার ফর দ্য ফার্স্ট 3 আওয়ার্স। বলতেছে যে প্রথম 3 ঘন্টায় যদি তার গড় গতিবেগ 50 কিলোমিটার হয়, হাউ ফাস্ট মাস্ট হি ট্রাভেল ইন দ্য ফাইনাল আওয়ার। তাহলে শেষ ঘন্টায়, লাস্ট আওয়ারে, শেষ 1 ঘন্টায় তার গতিবেগ কত হবে? তবে সহজ জিনিস না ভাই, যে 180 কিলোমিটার পথ আমাকে 4 ঘন্টায় কাভার করা লাগবে। তার মধ্যে প্রথম 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে প্রথম 3 ঘন্টা আমার গতিবেগ কত ছিল? 50 করে ছিল। তাহলে 3 ঘন্টায় আমি কত দূর পথ গেছি? 150 কিলোমিটার পথ গেছি। তাহলে আমার বাকি আছে আরও কত কিলোমিটার পথ? 180-র ভিতরে 150 ট্রাভেল করে ফেলছি, বাকি আছে এখনো 30 কিলোমিটার পথ।
এই 30 কিলোমিটার পথে আমার গতিবেগ কত হবে? আপনি বলবেন যে ভাইয়া গতিবেগ মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো ডিস্টেন্স আপনার বাকি আছে কত? 30। আপনার টাইম বাকি আছে কত? 4 ঘন্টার ভিতরে 3 ঘন্টা ট্রাভেল করছেন, বাকি আছে 1 ঘন্টা। 1 দিয়ে 30কে ভাগ করে দিলেই তো আপনি উত্তর পেয়ে যান যে বাকি 1 ঘন্টায় আমার গতিবেগ হবে 30 কিলোমিটার পার আওয়ার। অপশনই উত্তর 30। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে এ বাস ইউজেস 1 লিটার অফ ডিজেল টু ট্রাভেল 15 কিলোমিটার। বলতেছে যে একটা বাস 15 কিলোমিটার পথ যাবে 1 লিটার ডিজেলে। আফটার অ্যান ইঞ্জিন টিউন আপ দ্য বাস ট্রাভেলস 15% ফার্দার অন 1 লিটার। বলতেছে যে বাসের ইঞ্জিন টিউন আপ করার পরে সে 1 লিটার তেলে বা 1 লিটার ডিজেলে আগের চেয়ে 15% বেশি যাবে, অর্থাৎ আগে 15 যাইতো। দেখেন, আগে 15 কিলোমিটার যাইতো 1 লিটার তেলে। ঠিক আছে, 1 লিটার তেলে আগে 15 কিলোমিটার পথ যাইতো। এখন নতুন করে ধরেন যে ইঞ্জিন নতুন নতুন ইঞ্জিন লাগাইছে। নতুন ইঞ্জিন লাগানোর পরে সে 1 লিটার তেলে কত যাবে? বলতেছে যে আগে তো 15 যাইতো, এখন 15 তো যাবেই, 15-র চেয়েও আরও 15% বেশি যাবে। তাহলে 15-র 15% বেশি মানে কত? 15 যোগ 2.25, অর্থাৎ এখন 17.25 কিলোমিটার পথ যাবে 1 লিটার তেলে। অর্থাৎ আগে 1 লিটার তেলে 15 কিলোমিটার যেত, এখন 1 লিটার তেলে কত যাবে? 17.25 কিলোমিটার পথ যাবে। সো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি লিটার্স অফ ডিজেল টু দ্য নিয়ারেস্ট টেন্থ উইল ইট টেক ফর দ্য বাস টু ট্রাভেল 150 কিলোমিটার আফটার এ টিউন আপ। তো বলতেছে যে বর্তমানে 150 কিলোমিটার পথ যাইতে কত লিটার ডিজেল লাগবে। তো বর্তমানে 1 লিটার ডিজেলে যায় কত? 17.25। তাহলে 150 কিলোমিটার যাইতে কত লিটার ডিজেল লাগবে এটা ক্যালকুলেশন করেন। এই যে 150 গুণন দশমিক তুলে দেওয়ার কারণে 100, নিচে কত? 1725। 25 এখানে 4 বার, 25 এখানে যাবে হচ্ছে 6 25-এ 150, 6 25-এ 150, তাহলে হচ্ছে 22 5 225, 9 25-এ হচ্ছে 225, তাই না? 3 এখানে 50 বার যাবে, 3 এখানে 23 বার যাবে, 4 50-এ কত হয়ে যাবে? 200, নিচে কত? 23। তাহলে 23 দিয়ে 200-কে ভাগ করে দেন। 23 দিয়ে 200-কে ভাগ করলে 8 20-এ 160, 3 8 24, তার মানে হচ্ছে 184। এখানে হচ্ছে 16, একটা শূন্য নিলাম, 6 20, 7 7 নিলে বেশি হয়ে যায়, তো 6 বার যাবে। 8.6 মানে 8.6-এর চেয়ে কিছুটা বেশি হবে। ঠিক আছে, 8.6-এর পরে এখানে একটা সংখ্যা হবে। সো যেহেতু মানে মানে অ্যাপ্রক্সিমেট হিসাব করতে হবে, সো এখানে 8.7 আমি বলতে পারি যে বর্তমানে এখন 150 কিলোমিটার পথ যাইতে এই যে 8.7 লিটার ডিজেল লাগবে, কারণ এখানে 8.6-এর পরেও কিছু একটা হবে। সো আমি অ্যাপ্রক্সিমেট এটা দেখে আমি হিসাব করতে পারতেছি যে ভাই এখানে 8.7 অর সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, সো 8.7 লিটার ডিজেল লাগবে। সে পরেরটাতে চলে যান, 20 নম্বর, লাস্ট ম্যাথ আজকের। দেখেন 20-এ কি বলা হচ্ছে যে আরিফ ট্রাভেলস 1/3 অফ দ্য ডিস্টেন্স অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার, 2/5 অফ দ্য ডিস্টেন্স অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দ্য রেস্ট 12 মাইলস অ্যান্ড দ্য রেস্ট 12 মাইলস ইন 2 আওয়ার্স। হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই আরিফ? তাহলে
এখানে বলা হচ্ছে যে আরিফ টোটাল দূরত্বের 1/3 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, মোট দূরত্বের 2/5 4 কিলোমিটার পার আওয়ার যাবে, আর অবশিষ্ট 12 মাইল দূরত্ব 2 ঘন্টায় যাবে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই আরিফ। তাহলে আরিফ মোট কত ডিস্টেন্স অতিক্রম করে, আরিফ মোট কত ডিস্টেন্স অতিক্রম করবে এটা বের করতে হবে। দেখেন এইগুলো আমরা এক্স ওয়াই জেড ধরে করব না। একটা প্রশ্নে ফ্র্যাকশন থাকা মানে আমার জন্য সুবিধা, একটা প্রশ্নে ফ্র্যাকশন আছে মানে আমার জন্য সুবিধা। এখানে দেখেন একটা ফ্র্যাকশন আছে 1/3, আরেকটা ফ্র্যাকশন আছে 2/5। এখানে এই যে গতিবেগগুলোর আসলে কোনো কাজ নাই, কারণ আমাকে বের করতে হবে কি ডিস্টেন্স বের করতে হবে। সো ডিস্টেন্সটা আমি গতিবেগ ছাড়া এখানে বের করব। খেয়াল করেন এই যে দুইটা ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 2/5। সো আমাকে বের করতে হবে টোটাল ডিস্টেন্স কত। সো আমি ধরেই নিচ্ছি যে ধরি ডিস্টেন্সটা কত হবে, এই 3 আর 5-এর লসাগু, 3 আর 5-এর লসাগু কত 15। আমি ধরেই নিচ্ছি যে আমার ডিস্টেন্স 15। তাহলে এই 15-র ভিতরে বলতেছে যে 15-র 1/3, 15-র 1/3 কত, এই যে 5 মাইল ধরে নিলাম। তারপরে বলতেছে যে এই যে 15-র 2/5, 15-র 2/5 কত, আপনি বলবেন যে ভাই 6 মাইল। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 15, 15-র ভিতরে আমি এই যে 5 কিলোমিটার বেগে এবং 4 কিলোমিটার বেগে কতটুকু পথ গেছি, আপনি বলবেন যে ভাই 5 + 6 11 গেছি। তাহলে আমার বাকি আছে কত, আমার বাকি আছে কত, আপনি বলবেন যে ভাইয়া আপনার এখনো পথ বাকি আছে 15 - 11 ইজ ইকুয়াল টু 4 মাইল পথ বাকি আছে। সো আমাদের বোর্ডে, আমাদের এই বোর্ডে দেখা যাচ্ছে পথ বাকি আছে এখনো 4 মাইল, কিন্তু প্রশ্নে বলতেছে অ্যান্ড দ্য রেস্ট 12 মাইলস, অর্থাৎ প্রশ্নে বাকি কত 12 মাইল। অর্থাৎ আমাদের বোর্ডে যেটা 4 মাইল বাকি, প্রশ্নে সেটা 12 মাইল বাকি। তাহলে 1 সমান সমান কত হবে 3 হবে। আমরা ধরে নিছি যে টোটাল ডিস্টেন্স কত 15 মাইল, তাহলে 15 সমান সমান কত হবে, এই যে 3×15 45 মাইল। এই যে অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যেখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 45 মাইল। বোঝা গেছে ভাই? এই হচ্ছে আমাদের আজকের টাইম ডিস্টেন্সের প্রথম ক্লাস। আমরা আরো 3টা ক্লাস করবো ইনশাল্লাহ। আগামীকালকে দ্বিতীয় ক্লাসে দেখা হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।